নমস্কার। লোকে কি ভাববে চ্যানেল থেকে আমি প্রত্যয়। আজকে আমার কাছে কিছু বিশেষ অতিথি, আপনারা সকলেই জানেন, যাদের ভিডিও আপনারা প্রত্যেক দিনই দেখেন, যাদেরকে পছন্দ করেন, যাদের চিন্তাধারা সিনেমা নিয়ে অনেকটাই আমার থেকে অনেকটাই বেশি। তা প্রথমে আমি চলে যাচ্ছি মুভি ভাব দেবজ্যোতির থেকে। দেবজ্যোতি আছে আমাদের সঙ্গে। তারপরে হ্যালো মিষ্টি বন্ধুরা, তুহিন রিভিউলজি থেকে তুহিন রয়েছে, এবং সিনে জ্ঞানী থেকে রয়েছে নমস্কার। সৌভিকদা, আমাদের সবচেয়ে সিনিয়র এক ব্যক্তি, নমস্কার। মানে খুব সিনেমা সম্পর্কে যার অগাধ জ্ঞান। তা আজকে বিষয়ের টপিক হচ্ছে আপকামিং দুটো বাংলা সিনেমা। সেই সিনেমা সংক্রান্ত কিছু কিছু টপিক আমি তোমাদের সামনে রাখবো, এবং সেইটা নিয়ে তোমাদের কি মতামত। কেননা তোমরা সকলেই জানো যে 20 তারিখ দুটো সিনেমা আসতে চলেছে, একদিকে খাদান এবং অপরদিকে হচ্ছে সন্তান। এইবার প্রথমে চলে আসি খাদান নিয়ে। তা খাদানে রিসেন্টলি যেই ঘটনাটা আজকে দেখা যাচ্ছে, যে বক্তব্যটা যারা রাখার চেষ্টা করে, এবং সেটা বাইরের একটা জায়গা থেকে বক্তব্যটা এসেছে, এবং বলে না যে একটা শিয়ালে যখন ডাক দেয়, পাশাপাশি সব শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডাকা শুরু করে। যাই হোক, মানে কাদা ছেটাছেটি হবে এই যে বিষয়টা, এটা তো একদম জানাই ছিল। কেননা 2-3 মাস আগে যেই ঘটনাটা আমরা দেখতে পেয়েছিলাম, যে সিনেমাটা আমাদের এখানে এসে সেরকম ভাবে মার্কেট করতে পারেনি, হোয়াট এভার। তা প্রথমে বলে রাখি যে এই যে বক্তব্যটা উঠে আসলো, যে সালারের কপি, তারপরে হচ্ছে এই যে রবীন্দ্রনাথের যে লাইনটা, আমরা সবাই রাজা, আমরা আমাদেরই সবাই রাজা আমাদের রাজা, রাজা রাজত্ব। একদম এইটাকে বলা হচ্ছে, এইটা নাকি অঙ্কুশের মির্জা সিনেমার থেকে লাইনটা কপি করা হয়েছে। তা এই বিষয়টা নিয়ে, এই যে কপি বা রাজার রাজত্বে এই যে লাইনগুলো নিয়ে যে নানা রকম অ্যালিগেশন আনা হচ্ছে, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত। প্রথমে আমি চলে যাব তুহিনের কাছে। তুহিন, কি বক্তব্য এই বিষয়ে ছোট্ট করে যদি বলো। মেন ঘটনাটা হচ্ছে যে এই যে সালারের থেকে কপি বা কেজিএফ এর থেকে কপি। এবার আমি যখন টিজারটা এসেছিল খাদানে, তখন লুক অ্যান্ড ফিল একটা কালার গ্রেডিং এর মধ্যে কেজিএফ এর একটা ভাইবস দিচ্ছিল। এবার এটাও দেখতে হবে যে মানে গল্পটা কোথায় বেস্ট করা হয়েছে। খাদানের গল্পটা একদম কলিয়ারি এলাকায় গল্পটা বেস্ট করা হয়েছে। এবং আমি দেখেছি, আমি ওইসব এলাকায় ঘোরা আছে, আমি দেখেছি যে ওইখানটায় না হাওয়ার মধ্যে ওই যে ধুলোকণা গুলো যেগুলো থাকে, ওই ধুলোকণা গুলো কিন্তু হাওয়ার মধ্যে ভাসতে থাকে, ঠিক আছে। এবার যখন একটা সিনেমা তৈরি হচ্ছে, এবার সেই সিনেমাটাকে আরেকটু রিয়েল করার জন্য যদি মেকার্সরা রাস্টিক একটা ব্যাপার যদি রাখে, এখানটা কিন্তু কোনো ভুল কাজ আমি দেখতে পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা, সালারের যে সিনের থেকে কপি করা বলা হচ্ছে, যে প্রভাস গাড়ির থেকে বাইকের থেকে নামছে এবং বড় জায়েন্ট সাইজের যে ট্রাক গুলো আছে সেগুলো পাস হচ্ছে পাশ থেকে। এই সেম সিন আমরা প্রি টেলারের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। তা এই জিনিসটা আগে বুঝতে হবে যে কোথায় গল্পটা বেশ। খাদান এলাকায়, এবার খাদান এলাকায় তো এইসব বড় বড় জিনিস, যেই জিনিসগুলো মাইনিং করে বার করা হচ্ছে সেগুলো তো বোঝাই করা হবে ট্রাকে। আর তার থেকেও বড় কথা, যেসব বড় বড় যন্ত্রপাতি গুলো আছে, সেই যন্ত্রপাতি গুলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য তো আর ছোট হাতি নিয়ে আসলে হবে না, ওরকম জায়েন্ট সাইজের ট্রাকই দরকার হবে। এবার যারা এই কথাগুলো বলে না, তারা অ্যাকচুয়ালি সিনেমা সম্বন্ধে কোনো নলেজ রাখে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এটা সব থেকে বড় মূর্খামির পরিচয় যে যারা মির্জার সাথে কম্প্যারিজনটা টানছে, যে মির্জার যে ডায়লগ ছেড়ে দিয়েছে যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, হয় তারা বাঙালি না, নন বেঙ্গলি, না হয় তারা বাঙালি কালচার সম্বন্ধে কিচ্ছু জানে না, বা তারা আইকনকে মানে তারা বাংলায় যে কি কি আইকন আছে তারা সেটাও জানে না। আমার সেটাই মনে হয় যে আজকে রবীন্দ্রনাথের ওই উক্তিটা ইউজ করা হয়েছে, সেটাও নাকি মির্জার থেকে কপি। এর থেকে বোকা ব্যাপার এবং মূর্খামির পরিচয় আর কিচ্ছু নেই। এটাই ছিল আমার টোটালে বলা। আচ্ছা, দেবজ্যোতি, তোমার কি মতামত এই বিষয় নিয়ে। দেখ, আমি তো পূর্ব পাকিস্তানের কথা খুব একটা সিরিয়াসলি নিই না, এন্ড দ্য ডগস উইল বার্ক স্বভাব যাদের। আমি এইটুকুই বলতে চাই, এবং এটা মানে মেবি টু কনস্ট্রাকটিভ ফর দ্য টার্গেট অডিয়েন্স, বাট এই যে কপির কথাটা উঠছে না, এই ফ্রেমওয়ার্ক গুলো মানে 80-90 বছর 100 বছরের পুরনো। এই যে গ্যাংস্টার সিনেমার ফ্রেমওয়ার্কটা, ইট এক্সিস্টেড ফ্রম 1930 আমেরিকাতে ডিপ্রেশন চলছিল। সেই সময় হেজ কোড আসেনি। হেজ কোড হচ্ছে একটা সেন্সরশিপ ডকট্রিন। তো প্রি কোডে অনেক ক্রাইম, অনেক গ্যাংস্টার রিলেটেড সিনেমা তৈরি হতো, পাবলিক এনিমিজ হোক, লিটল সিজার হোক। সেখান থেকে এই গল্পগুলোর, এই যে আমরা ক্রাইম ড্রামার যে ফ্রেমওয়ার্ক গুলো দেখি, যে একটা ক্রাইম বিট্রেয়াল হচ্ছে, কেউ ছোট ক্রিমিনাল থেকে আস্তে আস্তে ক্রাইমের ল্যাডার ক্লাইম করে সে কিং পিন হয়ে উঠছে, দিস আর অল লাইক 100 year old ট্রোপস। কেজিএফ সালার এগুলো ইনভেন্ট করেনি, দিওয়ারও এগুলো ইনভেন্ট করেনি। কেজিএফ সালার তো 70s 80s অমিতাভ বচ্চনের সিনেমাগুলো থেকে ইন্সপায়ার্ড, সেগুলো এটা ইনভেন্ট করেনি।
সেগুলো যেখান থেকে ইন্সপায়ার্ড, ম্যাগনিফিসেন্ট সেভেন হোক বা ক্লিন্ট ইস্টউডের ডলার ট্রিলজি, সেগুলো ইনভাইট করেন, সেগুলো ইটসেলফ আকিরা কুরোসাওয়া সিনেমা থেকে ইন্সপায়ার্ড। তো এই যে সাইকেলটা, ইটস আ নেভার এন্ডিং সাইকেল। গল্প মানে গল্প কোনো দিন এই অবস্থায় দাঁড়িয়ে নতুন গল্প হতে পারে, মানিক বাবুর মেঘের মতো সিনেমা হতে পারে, যে একটা সিনেমা একটা মেঘের সাথে একটা মানুষের একটা এরোটিক সম্পর্ক দেখাচ্ছে, সেটা তো মাস ফিল্ম হতে পারে না, তাই না? নন এক্সপেরিমেন্টাল সিনেমাতে গল্পের মিল থাকবেই। এক্সিকিউশন লেভেলে যদি ঝেড়ে দেওয়া হতো তাহলে আমি মানতাম, এক্সিকিউশন লেভেলে কিন্তু ঝাড়া হয়। কলিয়ারি বেল্টের লুক অ্যান্ড ফিলটা যেটা তুহিনও বললো, ওই একটা রাস্টিক, ওই একটা হাই কন্ট্রাস্ট, একটু কালচে, ওই লুকটাই আসবে। ইয়েতে কি করেছিল কেজিএফ এ, যে এই যে কালার প্যালেটটা, হাই কন্ট্রাস্ট কালার প্যালেট কি কেজিএফ আবিষ্কার করেছিল? 2007-এ জ্যাক স্নাইডারের একটা সিনেমা এসেছিল 300 বলে, ওখানে দেখবি প্রচন্ড পরিমাণে হাই কন্ট্রাস্ট সিনেমাটোগ্রাফি ইউজ করা হয়। কেজিএফ কিচ্ছু ইনভেন্ট করেনি ভাই, কেজিএফ বিভিন্ন জায়গাগুলো থেকে জিনিসটা কম্পাইল করে নিজের মতো করে প্রেজেন্ট করতে পেরেছিল। খাদান যদি আমি তর্কের খাতিরে ধরেও নি, যদি খাদান এগুলো করে, কি ভুল করছে? এগুলো কোনোটাই তো কি করবে, নতুন জিনিস ক্রিয়েট করে আনবে, নতুন টেকনোলজি ক্রিয়েট করে আনবে, মানে এগুলো বোকা বোকা কথা। এবং যেটা বললাম, আমি দর্শকদের বলতে চাই যে পূর্ব পাকিস্তান বা পূর্ব পাকিস্তানি চ্যানেলদের এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। যাই হোক, প্রত্যয় তুই তোর কাছে চলে যাবো। যাই হোক, অ্যাকচুয়ালি মেন ঘটনা হচ্ছে, আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই যে এখন ওই অ্যান্টি ইন্ডিয়ান একটা যে টার্মিওলজি চলছে না, এবার এরা কি করছে, এনক্যাশমেন্ট করছে রীতিমতো, যে অ্যান্টি ইন্ডিয়ান একটা কোনো কথা বলে দাও, বা ভালো আমরা অ্যাটেনশন পাবো, ভিউজ পাবো, সাবস্ক্রাইব পাবো, এর জন্য এরা এই টাইপের কথাবার্তাগুলো এখন স্প্রেড করছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো হচ্ছে মানে চিপ পাবলিসিটি স্টান্ট, আর কিছুই না। আচ্ছা, আমি সিনেগানি সৌভিকদার কাছে চলে যাব। সৌভিকদা, এই বিষয় নিয়ে তোমার ছোট্ট একটা মতামত শুনতে চাই। অবশ্যই। তো আগের দিন দেবজিৎ যে পডকাস্টটা করেছিল, সেখানে আমি কিছু ভালো বলেছিলাম তার বাংলা সম্বন্ধে, কিন্তু দেখো সত্যি কথা বলতে যাদের ভালো বলে তারা কিন্তু সে প্রশংসা ডিজার্ভ করে, কিন্তু আজকে যাদের নিয়ে বলবো তারা প্রশংসা, তারা হচ্ছে খিস্তি ডিজার্ভ করে। আমি একটু সেই জন্য সেইভাবেই বলবো, একদম আর কি 2.0 ভার্সনেই বলবো আর কি। প্রথম কথা হচ্ছে, সেন্সরশিপের ব্যাপার নেই, সেন্সরশিপ নেই। তো প্রথম কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে লুক অ্যান্ড ফিল দেখে যে এটা কেজিএফ সালারের কপি, মানে কলিয়ারি নিয়ে বা কয়লাখনি নিয়ে সিনেমা হলেই সেটা যে মানে মানে কেজিএফ সালারের কপি, মানে কত বড় লেভেলের গান, বিড়াল এই আমার কোলে এসে বসে পড়লো। দেখছি তো কেজিএফ সালারের কপি বলে দেওয়া হচ্ছে, মানে কোন লেভেলের গান্ডু হলে বোকা জাদা লোকে এই কথা বলে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই যে আমরা সবাই আমার রাজা রাজত্বে, এই যে কথাটা যেটা রবি ঠাকুর কত আগে লিখে গেছেন, এটা মির্জার কপি। মানে মানে জীবন স্কুলে গেছে বলতে আমার তো মনে হয় না, অন্তত বা গেলেও হয়তো টুকে পাস করেছে এরা। কারণ দেখো যারা হ্যাঁ গেছে, কিন্তু টুকে পাস করেছে। একটা কথা আমি তো দেখো, একটা কথা শোনো, টুকে পাস করতে গেলেও না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, যে সেটাও করেনি, সেটাও করেনি। যে দেশ জাতীয় পতাকাকে অসম্মান করে, ঠিক আছে, তাদের থেকে তুমি শিক্ষা কি আশা করতে পারো সেখানে? আর ব্যাপারটা তারপর হচ্ছে যে এই যে দেব যাচ্ছে কোপাচ্ছে এটা সিনেমা বিয়ে বাড়ির মধ্যে, এটা নাকি অ্যানিমেলের কপি। মানে হোয়াট দ্য রাবিশ, হোয়াট দ্য ফাকিং দিস, কি মানে কি বলবো এটা নিয়ে আর কি। আর দেখো সত্যি বলতে তুফান নিয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তুফান রিলিজের আগে কিন্তু কেউ নোংরা বেরোতে, বরঞ্চ সবাই কিন্তু প্রশ্ন করেছিল যে হ্যাঁ ভালো কিছু হোক, কারণ ওখানকার সত্যি হলে ওখানে সিনেমার অবস্থা প্রচন্ড করে। ওখানে যে জিন ছবি যেগুলো আসে, জেলার দিকে হাসি পায় দেখলে, রীতিমতো হাস্যকর সেগুলো। সেখানকার হলে ইঁদুর ছুঁচো ঘুরে বেড়ায়, সেখানে হলে চালের বস্তা গরম হয়, এগুলো গোডাউনের যে হলগুলো ইউজ করা হয়, সেখানে ছবি আসছে, ঠিক আছে, ভালো কথা। এবার যখন ছবিটা রিলিজ করে দেখা ছবিটা প্রচুর জায়গাতে কপি করা। এবার দেখো আজকে আমরা যারা ভারতবর্ষে বসে আছি, আমরা কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছে প্রচুর অপশনস রয়েছে। আমরা কিন্তু জেলার থেকে যে আমরা বাহুবলী, অ্যানিমাল সামনে থেকে নিয়েছি, তো আমরা তো বলবো যেটা বিভিন্ন জায়গায় কপি করা, ওরা দেখেন সেটা ওদের প্রবলেম, সেটা তারপর বলা হয়েছিল। এরা তো এখন থেকে কপি বলা শুরু করে দিয়েছে, মানে এর থেকে মূর্খামি কি চান? আর এই বিড়ি ধরানো ইয়েটা, ওই জিনিস
কতখানি ওগুলো ক্লিন ইস্টউড করে এসছে ওই জিনিসগুলো, ঠিক আছে, ওগুলো আজকে জিনিস নয় ওগুলো। সেখানে তো অমিতাভ বচ্চন সাকসেসফুলি নিয়েছে বিষয়টাকে। ত্রিশুলের মধ্যে ত্রিশুল তো অমিতাভ বচ্চন তো একটা কোল বিড়ির মাইনের একটা শ্রমিক স্টান্ট ছিল। ক্লিন্ট ইস্টউডের কোন সিনেমায় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট বিড়ির স্টান্টটা কালা পাত্থারে আছে। হ্যাঁ, কালা কালাপাত্র পাত্থর আছে। আছে। হ্যাঁ, কালাপাত্থারে আছে। ক্যান্টিনে এবং বসে বিড়ির হ্যাঁ, স্টান্টটা এবং কালা হ্যাঁ, পাত্থর। আমার ক্লিন্ট ইস্টউডের কোন তুমি সিনেমা যদি এক্স্যাক্টলি মনে পড়ছে না। এবং তুমি যদি ত্রিশুল দেখো, দেখবে ত্রিশুলে তো অমিতাভ বচ্চন বিড়ি দিয়ে ডিনামাইট জ্বালায়, এটা সিন ত্রিশুলের মধ্যেও ছিল। তো এটা নতুন কিছু, এটা স্টাইল, এটা চেন, এটা দেবদাস ওরম ভাবে পৃথিবী থেকে বিড়ি জ্বালায়, কোনটা বেশি সোয়াগের? কেউ এটা পৃথিবীতে কেউ করেছে? কোনটা? অ্যাকচুয়ালি এগুলো বিড়ি হচ্ছে থেকে বিড়ি টেমপ্লেট, যে তুমি 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 তোমার হিরোর কিভাবে সোয়াগটাকে বার করতে পারবে অডিয়েন্সের সামনে, সেইভাবে প্রেজেন্ট করা হয়। যে এই যে কেজিএফ এর যে সিনটা দেখানো হয়েছিল, যে হ্যাঁ, ওই বড় মেশিন গানটা দিয়ে পুরো পুলিশ স্টেশনটাকে উড়ালো, তারপর সিগারেটটা গিয়ে ধরালো ওটার মধ্যে গিয়ে। এগুলো হচ্ছে মানে এক একটা মাস সিনেমার ডিজাইন, আর এগুলো ব্যাপার টেমপ্লেট, হচ্ছে এগুলোর যে বাইরে তো সিনেমা একটা হবে না। একটা অ্যালিগেশন দেওয়ার আগে না একটু পড়াশোনা করে জেনে তারপর কথাটা বলতে আর কি। ওই আগডুম বাগডুম আজায়রা আলবাল চলাটাল বকলে তো হয় না, তাতে লোকে তো মানে খিল্লি মারবে তোমাকে নিয়ে। সেটা তুমি ডিজার্ভ করে বলি সে কীর্তিটা খাচ্ছে এখন, এটা আমার বক্তব্য। এখন দেবদার যা স্টাইল চলছে বা যেই টাইম পিরিয়ড চলছে, সেই দেবদার একটা গান ছিল না যে বিজলি থেকে খোকা বিড়ি ধরায়, সেই বিড়ির ছাই সবাই হাত পেতে নেয়। ভাই এখন হাত পেতে সব ছাই নেওয়ার সময় এসে গেছে, মানে সব ধুলিসাৎ হয়ে যাবে। যাই হোক, নেক্সট টপিকে যেটা চলে যাচ্ছি, যে এই যে খাদানের যে প্রি ট্রেলারটা আসলো, যেটা অনেকেই বলছে যে যেরকম ভাবে অ্যাটলি যেরকম ভাবে নিয়ে এসেছিল, যে মানে এক একটা নাম টার্মোলজি যেরকম ইউজ করেছে, টিজারের এক একটা টার্মোলজি নিয়ে এসেছে, হোয়াট এভার। তা এটাও আমরা কিন্তু বাংলায় দেবদার সিনেমাতেই প্রথম দেখতে পাচ্ছি। এবার প্রি ট্রেলার দেখে তোমাদের গল্পের কি কোন রকম আঁচ কি তোমরা পেয়েছো? প্রথমে আগে চলে যাই যে দেবজ্যোতির কি মতামত এই প্রি ট্রেলার দিয়ে, মানে দেখার পর তো কি হতে পারে? এটা তো একটা রিভেঞ্জ বেসড গল্প। এই রিভেঞ্জ বেসড গল্প, এই যে টেমপ্লেটের যে গল্পটা, যে মানে জেনারেশনাল যে রিভেঞ্জ গল্পটা, যে বাবার সাথে কিছু হচ্ছে সেটা ছেলে গিয়ে বদলা নিচ্ছে, এ বহু সিনেমায় আছে। মিঠুন চক্রবর্তীরই দুটো তিনটে সিনেমা আছে, ত্রিনেত্র আছে, কাসাম পায়দা কারণে ওয়ালি কি আছে, আরো অনেক সিনেমা আছে। এবার সেই গ্যাংস অফ ওয়াসেপুরে গল্পটাকে আছে, গ্যাংস অফ ওয়াসেপুরেও গ্যাংস অফ আছে, হ্যাঁ ওয়াসেপুর। হ্যাঁ। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, এখানে ইউনিকনেসটা কি? এখানে ইউনিকনেসটা হচ্ছে এটার কালচারাল স্পেসিফিসিটিটা। একটা আসানসোলের মানুষের একটা গল্প বলছে। আসানসোলের কিন্তু একটা খুব ইউনিক পলিটিক্যাল হিস্ট্রি আছে। সেখানকার যে ইন্ডিজিনাস মানুষ আছে, যে আদিবাসী মানুষ আছে, তাদের একটা গল্প আছে। এইগুলো এই সিনেমাটাকে এজ দেবে। গল্প লেভেলে ইউনিক কি হবে, তাই না? এই যে কালচারাল স্পেসিফিসিটি গুলো, আদিবাসী মানুষের গল্প, আসানসোলের রিয়েল যে পলিটিক্যাল এবং যে মাফিয়ার ইতিহাস আছে, যে ক্রাইমের ইতিহাস আছে, সেগুলোর গল্প, সেই ব্যাকড্রপে একটা রিভেঞ্জের গল্প বলা, একটা মাস সিনেমায় তো মানে এই যে গল্পটা, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড হবেই। তোমাকে তো সব রকম দর্শক, এক্স্যাক্টলি, তাই না, সব রকম দর্শক যাতে থরলি ফলো করতে পারে, এইরকমই গল্প হবে। তো ওভারঅল দেখ, গল্প লেভেলে আমি যে বিশাল কিছু টুইস্ট এন্ড টার্ন আশা করছি না। থাকতে পারে, অবশ্যই থাকতে পারে না আমি বলছি না। থাকলে যদি সেই রকম টুইস্ট বা সেরকম কিছু মানে রিভিলেশন থাকে, তাহলে তো অবশ্যই অ্যাজ আ দর্শক হিসেবে সেটা তো একটা ট্রিট অবশ্যই। বাট আমার যেটা অনেক বেশি ইন্টারেস্ট, আমার হচ্ছে এই যে জগৎটাকে দেখাচ্ছে এবং ওয়ার্ল্ড বিল্ডিং, কিন্তু আমরা টিজার বা ট্রেলারে যতটা দেখেছি, দুটো টিজার এসছে ধর, আর গানগুলোতে খুব সুন্দর হচ্ছে। তো আমি অনেক বেশি এই জিনিসটাতে বেশি ফোকাস করবো। স্টোরি তো দেখ, এই স্টোরি তো অনেকবার বলা হয়ে গেছে। একদম একদম একদম। আচ্ছা, তুহিনের কাছে চলে যাচ্ছি। তুহিন, এইটা নিয়ে তোর ছোট্ট একটা মন্তব্য, কি বলবি? আমারও সেম যেটা দেবুদা বললো, সেই কথাটাই আমার মেন যে বক্তব্য, যে একটা সিনেমা, কমার্শিয়াল সিনেমাতে টেমপ্লেট একই, আর এটা রিভেঞ্জ ড্রামাই হতে চলেছে। যে বাবা দেবের সাথে কিছু একটা ঘটনা ঘটিয়েছে যিশু, যার ফলে ছেলেদেরকে এমন ভাবেই বারখা মানুষ করেছে যে পরবর্তীকালে ছেলেদেবই বদলা নেবে যিশুর কাছ থেকে। এই টেমপ্লেটটা নতুন, সরি নতুন না, এগুলো পুরোনো টেমপ্লেট। কিন্তু আমি যদি একটা টুইস্ট আশা করছি, ঠিক আছে, এই টুইস্টটা যদি থাকে, দেখো এটা হচ্ছে পুরোপুরি ভাবে নন টুইস্ট, ঠিক আছে। টুইস্টটা হচ্ছে যে বাবাদেব জানে যে সবাই মারা গেছে, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল বাবাদেব ফিরে এসছে। এবার এটাকে আবার কেউ জওয়ানের সাথে কপি বললে, আমি সত্যি কথা বললে এটা খিল্লি ছাড়া আর কিচ্ছু না। কারণ জওয়ানের আগে একটা সিনেমা আছে, কার্থিরই একটা সিনেমা ছিল সর্দার বলে,
যতটা সম্ভব ও ঢাকাতে জওয়ানের যে গল্পটা এসছে, দারুণ এবার সিনেমা। শাহরুখ খানের ফ্যানরা গালাগালি দেবে। দেবজ্যোতি মনে এই হয় সুযোগে প্রবলেম বিড়ালটাকে দেখাও, বিড়ালটাকে দেখাও। যাই হোক। সৌভিকদা, আচ্ছা, বিড়াল দেখাও। সৌভিকদা তোমার কি মতামত? এই যে, বিড়ালটা খুব ও cute, সরষে দেখেছে। প্রচন্ড cute। হ্যাঁ, ওর সৌভিকদা নাম তোমার কি ভন্টা। মতামত? আচ্ছা, আমার যেটা মনে ঘন্টা। হচ্ছে গল্পটা, ভন্টা ওর নাম। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেব আর যিশু বন্ধু থাকবে, অন্তরঙ্গ, যেটা আমরা দেখে বুঝতে পারছি থাকবে। কিন্তু যেটা হবে, যিশুর যে ক্যারেক্টারটা, সে হচ্ছে যে ভিলেন হচ্ছে পার্ট হয় রাজা দত্ত, মানে অভিনেতা না, ভদ্রলোকের নাম। তার সাথে তার হয়তো লোক থাকবে, তার সাথে হয়তো মানে হাত মিলে নেবে, নিয়ে কি করবে, ও দেবকে মেরে দেবে, দেবের সাথে দেবকে বিট্রে করবে। এবার যেটা হবে, যিশুর যেহেতু ক্ষমতা, যে পার্টটা দেখে যেখানে দেখতে হচ্ছে যিশু এখন মানে একটা বড় ডন বা বস টাইপের হয়ে গেছে, হয়তো রাজা দত্তকে হয়তো মেরে দেবে, এরকম একটা আমার মনে হচ্ছে। গিয়ে ওখানে একচ্ছত্র রাজা হয়ে বসবে। এইবার কি হবে, ছেলেদেব এখান থেকে উঠে, ছেলেদেব হচ্ছে এবারে রিভেঞ্জটা নেবে। কিভাবে নিচ্ছে গল্প সিনারিতে, সেটাই হচ্ছে দেখার মতো বিষয় হবে। গল্প রুটিন গল্পই হবে, ঠিক আছে, কিন্তু মেন ম্যাটার করছে তার এক্সিকিউশনটা আর কি। এটা হচ্ছে আসল ম্যাটার করছে আর কি। এবং যেটা আমার একটা তুমি যেটা একটাকে বললো, যে হয়তো দেখা গেলো দেব, বাবা দেবটা বেঁচে আছে হয়তো, এরকমও একটা ব্যাপার হতে পারে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরোনো আমি একটা গল্প পড়েছিলাম, অরণ্যদেবের বেতালের গল্প পড়েছিলাম, সেখানে কিন্তু দেখেছিল যে একটা বেতাল আহত হয়েছিল, মানে অরণ্যদেব আহত হয়েছিল আর কি, লুকিয়েছিল, তার একটা হাত চলে গেছিল, তার জায়গায় তার ছেলে মানে যে পরবর্তী বেতাল, সে বেতাল হয়ে গেছিল। তারপর দেখা গেলো বাবাটা কিন্তু বেঁচে ছিল। যেটা আমার বলছে এরকম কিছু একটা হবে, লাস্টে বাবাদেরটা ফিরে আসবে, যিশুর সাথে ফাইট হয়, লাস্টে দুজনেই মারা যাবে, এরকম কিছু একটা হবে বলে আমার মনে হয়। পার্টটা দেখে এরকম একটা যে জিনিসটা এন্ড হবে না, আর কি, এত মরা, এটা আমার মনে হয়। এত মরে গেলে তাহলে কি থাকবে? এত মরে গেলে তারপরে হ্যাঁ, লাস্টে চোখে জল ফেলে আসতে হবে। না না ভাই, ওটাই শেষে আর অত কি। অত মরা ফরাও দেখতে আমার পাবো। আমার এটাই মনে হয় যে এরকম কিছু একটা হতে পারে, এরকম প্রেডিকশন এটা আমার আর কি। দেখছি, দেখা যাক কি হয়, অনেক শোনো, কিছু দেব হতে ফ্যান পারে, নাও যারা হতে আছে পারে। মোটামুটি কেলাকেলি অ্যাকশন দেখার জন্যই বসে আছে, ঠিক আছে। ওই হ্যাঁ, মারকাটারি ডায়লগ হবে, অ্যাকশন এটা হবে, মানে যেরকম ট্রেলারে যা যেটা ঝলক হবে কি বলতো, দিয়েছে। বাবাদেরটা হচ্ছে বেশি ফাটাফাটি। গুরুত্ব পাবে আর কি, যেটা মনে হচ্ছে আর কি, শ্যাম মাহাতো। আচ্ছা, পরের প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখবে এই যে রাজা দত্ত আমরা দেখতে পাচ্ছি অ্যান্টাগনিস্ট, এবং দেবদার সাথে যে বন্ধুর চরিত্রে অনেক সিনেমাতে অভিনয় করেছে, তার নামটা এখন আমার মনে পড়ছে না, তার নামটা যদি তোমরা কেউ একটু বলো, যাকে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই পার্থ একটু সারথি, দাড়ি ফাড়ি, পার্থ পার্থ সারথি, সারথি, পার্থ সারথি। পার্থ সারথি। এবং দেবদার সাথে প্রধানেও অভিনয় করেছে, এরকম কিছু কিছু কাস্ট কিন্তু দেবদা কিন্তু তাদের খাদানেও তাদের নিয়ে এসেছে। এই যে দেবদার নতুন নতুন যারা বা পুরাতন যারা অনেক সময় আগে কাজ করেছিল, এই যে যারা ইন্ডাস্ট্রিতে থেকে তাদের যে নিয়ে আসার যে ব্যাপারটা, ঠিক আছে, কেননা এই রাজা দত্ত মানুষটাকেই আমরা দেখেছিলাম ভিলেনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। ওকে, সুমিত গাঙ্গুলি। সুমিত গাঙ্গুলি ছিলেন। এক্স্যাক্টলি, সুমিত গাঙ্গুলি আছে। নামটা ভুলে গেলাম কি করে। সুমিত গাঙ্গুলি মানে ভয়ঙ্কর তার চোখের জন্য, মানে এক একটা নেপো, কাজ প্রসেনজিৎ কেচকুট থেকে উঠেতে নেপো। কেচো করতে, এক্স্যাক্টলি। তা এই সমস্ত কাস্টকে একমাত্র দেখলাম দেবদাই নিয়ে আসছে। এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত? একদম ছোট্ট করে বলবে, কিন্তু বেশি রচনা করবে না কেউ। প্রথমে তুহিনের কাছে রচনা না বলবো। করলে হয় নাকি এইসব? মেন ঘটনা আমি তুহিন কি তোমাকে মতামত? বলছি, আজকে আজকে বাংলায় কিন্তু কমার্শিয়াল সিনেমা সেইভাবে হচ্ছে না, ঠিক আছে। এবার এরা যারা অভিনেতা এই কাজ করছে এই সিনেমার মধ্যে, সুমিত গাঙ্গুলি হোক বা রাজা দত্ত হোক বা পার্থসারথী হোক, পার্থসারথীকে তো আমরা বেশিরভাগ দেবজিতের সিনেমাতে, বিশেষ করে দেবের সিনেমাতেই দেবের বন্ধুর চরিত্রে দেখতাম। এবারে কি হচ্ছে যে বাংলায় তো সেই টাইপের সিনেমা তৈরি হচ্ছে না, যার জন্য এইসব অভিনেতারা তখন সাইড লাইন হয়ে যাচ্ছে। এবার এদেরকেও তো কাজ দেওয়া দরকার, যদি কমার্শিয়াল সিনেমা তৈরি হয় তাহলে তো এরা কাজ পাবে। তাই আজকে একদম। খাদান তৈরি হচ্ছে, খাদানের মতো সিনেমাতে, সেই সিনেমাতে আমরা সুমিত গাঙ্গুলির মতন অভিনেতাকে দেখতে পাই। এবং আমরা বন্ধুরা মিলে অ্যাকচুয়ালি সুমিত গাঙ্গুলিকে আমরা বলতাম বাংলার শক্তি কাপুর। সত্যি কথা বলতে গেলে মানে হিন্দি করতাম বলে একটাই নাম যে সুমিত গাঙ্গুলি কি কোনো স্টিং অপারেশন কিছু ধরা পড়েছিল? এই শক্তি কাপুর সিনেমাতে যেরকম করতে। আচ্ছা, তুহিনের কিছু মনে হয় সামথিং একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, সৌভিক দা তোমার কি মতামত এই যে পুরনো সমাজ সবাইকে নিয়ে? ফিরিয়ে আনা তো, সত্যি বলতে দেখো, এখানে দেবের সত্যি প্রশংসা করতেই হয় আর কি। আমি এখানে কোনো দেব ফ্যান হিসেবে বলছি না, দর্শক হিসেবে বলছি, কারণ দেব বরাবর দেখেছি সে কিন্তু মানে যখন সে সরি যখন সে চ্যালেঞ্জ করেছে, তখন আমি তখন দেখবে লাস্টের দিকে সে কিন্তু রজতা বিশ্বজিৎকে কিন্তু পুরো স্পেসটা ছেড়ে দিয়ে যেত, পুরো লাস্টের তারাই কিন্তু মাথায় রেখেছিল আর কি।
এটা দিয়ে বরাবর করে এসেছে, সবসময় নতুন নতুন ছেলে মেয়েদের তুলে যেমন এই যে বাঘাযতীনের যে মেয়েটা কাছে সৃজা দত্ত, যে ইয়ে তো ছিল, এই যে টেক্কা তো ছিল সৃজা দত্ত, হ্যাঁ সোদপুরের মেয়ে, সেখানে তুলেছে, তাকে তুলে দিয়েছে, কিন্তু বরাবর কিন্তু চান্স দিয়েছে, সবসময় করেছে, সে কিন্তু বা চরিত্রের প্রয়োজন, সে কিন্তু একটা নিজেকে কিন্তু মানে স্পেস কিন্তু ছেড়ে দিয়েছে, এটা কিন্তু সত্যি একটা মানে স্টার হয়েছে কিন্তু ভালো মানুষের কথা লক্ষণ, কিন্তু এটা আমি ফ্যান্টাসি বললাম, এটা আমি একদম সাধারণ দর্শক, নিউট্রাল দর্শকের সাথে কথাটা বললাম আর কি, এটা খুব ভালো মানুষের কথা পরিচয়, এটাই। খুব ভালো লাগলো সৌভিকদা তোমার মতামত। আচ্ছা দেবজ্যোতি, এই বিষয় নিয়ে তোর কি মতামত? এই দেবজ্যোতি আবার মনে হয় ইয়ে হয়ে গেছে। আচ্ছা, যারা আমাদের এই পডকাস্টটা দেখছেন, মাঝে মাঝে হয়তো টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, একটু গ্লিচ হয়ে যাচ্ছে, তা পরবর্তী টপিকে যাওয়ার আগে দেখি, আচ্ছা এখানে আরেকজন এসে গেছে, দেখি এটা তুহিন, তুহিন এসে গেছে। দেবজ্যোতি, দেবজ্যোতি, দেবজিৎ বেরিয়ে গেল আবার, দেবজ্যোতি আবার বেরিয়ে গেল, দেবজ্যোতি আবার অ্যাড করুক, আমি ঢুকিয়ে নিচ্ছি। আচ্ছা বেরিয়ে গেলাম। তুহিনকে আমি জিজ্ঞেস করেছি, তুহিনকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি তো জিজ্ঞেস করে না, তুমি তো বেরিয়ে গেছো তখন। আচ্ছা তুহিন, বেরিয়ে গেলাম। আচ্ছা তুহিন, এই যে দেবদার নতুন নতুন আবার সমস্ত পুরনো সমস্ত পার্থসারথী বা এই যে রাজা দত্ত, তারপর এদেরকে যে নিয়ে আসছে, এই যে ব্যাপারটা নতুন নতুনদের কাজ দিচ্ছে, বা পুরনো যাদেরকে আমরা অনেক বছর আগে সিনেমায় যাদেরকে দেখতে পেতাম একটা ভয়ঙ্কর চরিত্র হিসেবে, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে এরকম একটা কমার্শিয়াল সিনেমায়, এত বড় জায়গায় তাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে। এরকম আমরা অনেক জায়গায় দেখেছি যে যারা সাধারণত অভিনয় জগতের মধ্যে থাকে, এবং অনেক মানুষ আছে যারা যখন কাজ পায় না তখন পাশাপাশি তারা একটা কোনো একটা সাইড বিজনেস বা অন্য কিছু খুলে বসে, তাই না? এরকম আমরা অনেক দৃষ্টান্ত কিন্তু পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেবদা এদেরকে এরকম যে এক একটা কাজ দিচ্ছে, এই বিষয়টা নিয়ে তোর কি মতামত? ঘটনা হচ্ছে যে প্রত্যেকের তো এমপ্লয়মেন্ট তো দরকার, ঠিক আছে? আজকে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা, লো বাজেট সিনেমা, হাই বাজেট সিনেমা। হাই বাজেট সিনেমা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে একটা সুপারস্টারের উপর মাউন্ট করা হচ্ছে, এবার ওখান থেকে যেই টাকাটা সিনেমা তৈরি হচ্ছে, মিড বাজেটের থেকে আবার লো বাজেটে যাচ্ছে। এবার একটা ইন্ডাস্ট্রি যদি এইভাবে ফাংশন করে তাহলে প্রত্যেকটা অ্যাক্টর কিন্তু সমানভাবে এখানটায় কাজ পাবে। এবার এখানটায় হয়ে গেছে কি, একটা টাইমে প্রত্যেকটা সিনেমা রিমেক করা হলো, সাউথ দেবজ্যোতি রিমেক ঠিক আছে? রাইটস কিনে এনে সাউথের সিনেমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, সাউথের সিনেমা রিমেক কিনে সাউথের সিনেমা একভাবে রিমেক করা হতো। পরবর্তীকালে যখন সাউথের সিনেমা রিমেকটা করলো না, ফেল করলো, তখন শুরু হলো এক নতুন তুহিন তোর কথা খুব ইকো হচ্ছে, তোর কথা খুব ইকো হচ্ছে, আমারও disturb নেটওয়ার্ক করছে। প্রবলেম হচ্ছে, কি জানি কেস। আজকে আচ্ছা যাই হোক, আজকের পডকাস্টটায় একটু নানা রকম টেকনিক্যাল ইস্যু হচ্ছে, যার দরুন খাদান সংক্রান্ত কয়েকটা যে বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা তো আলোচনা হলোই। আমরা পরবর্তীতে পডকাস্টে সন্তান নিয়ে আলোচনা করব, কেননা জানি 20 তারিখ কিন্তু সন্তানও আসতে চলেছে। তা আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার, 20 তারিখ। তবে আপনারা রাখতে পারেন। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি প্রত্যেককেই বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা তুহিন, তারপরে সিনে জ্ঞানী হচ্ছে সৌভিক দা, তাদের চ্যানেল ফলো করুন। তাদের ওরাও খুব মানে খুব ডেডিকেশন দিয়ে খুব সুন্দরভাবে ওরা ভিডিও করে, ওদের মানে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেন কনস্ট্রাকটিভ ভিডিও করে, খুব সুন্দর নলেজ আছে ওদের। আমি রেকমেন্ড করব আমার যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই ওদের চ্যানেলগুলো ভিজিট করো, দেখো, ঠিক আছে? তা তোমাদের মতামত অপেক্ষায় থাকলাম। তা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, আজকে এখানেই। চলো সবাইকে টাটা। নমস্কার। টাটা, নমস্কার। টাটা।